গল্প বলার হেকমা নেই গালে গপ্প, ভালো লাগার রেশমা নেই গালে গপ্প। চেনা অচেনা কাহিনী ভাষায় বোনা, বন্ধু তার ভাষা খুঁজে নে গাল গপ্প। গাল গপ্প, গাল গপ্প। গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্প। গালগপ্পে এখনকার গল্প জয়ন্ত মানিক জুটির মৃত্যু মল্লা। রচনা হেমেন্দ্র কুমার রায়। শব্দগ্রহণ অপু আইচ। আবহ বিশ্বদীপ বিশ্বাস। গল্পের অডিও রূপান্তর ও সামগ্রিক পরিকল্পনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। শুনছেন মৃত্যু মল্লা। তখন সকাল। জানলা দিয়ে ঘরের মেঝের ওপর এসে পড়েছে কাঁচা রোদের সোনালি রেখা। প্রতিদিনের মতো আমি খুব মন দিয়ে খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ খেয়াল করলুম জয়ন্ত আমাকে কিছু বলছে। কাগজ থেকে মুখ তুলে ওর দিকে তাকালুম। বলল, কি এমন খবর? একেবারে তলিয়ে গেছো, ডাকলেও শুনতে পাচ্ছ না। হ্যাঁ, না মানে খবরটা সত্যি আশ্চর্যজনক। তাই নাকি? তাহলে পড়ে শোনাও। আমি এই অদ্ভুত খবরটা আবার জোরে জোরে পড়তে শুরু করলাম। বাংলাদেশের সীমারেখার যেখানে সাঁওতাল পরগনা আরম্ভ হইয়াছে, সেখানে মদনপুর নামে একখানা বড় গ্রাম আছে। সম্প্রতি সেখানে এমন সব রোমাঞ্চকর ও রহস্যময় ঘটনা ঘটিতেছে, যাহার কোনো হদিশ খুঁজিয়া পাওয়া যায় না। প্রথম ঘটনাটি ঘটিয়াছে দিন 25 আগে। বুদ্ধু নামে এক গরিব গৃহস্থ স্থানীয় কারখানায় কাজ করিত। রাত্রের আহারের পর সে অভ্যাস মতো বাড়ির সদর দরজা বন্ধ করিয়া উঠোনে খাটিয়া পাতিয়া শয়ন করিয়াছিল। হঠাৎ মধ্যরাত্রে বিষম এক বিকট শব্দ শুনিয়া বাড়ির অন্যান্য লোকজনের নিদ্রাভঙ্গ হয়। তারপর শোনা যায় বুদ্ধুর বিকট আর্তনাদ ও একটা ঝটপটির শব্দ। সকলে বাহিরে উঠানের ওপর ছুটিয়া আসে, কিন্তু সেদিন ছিল কৃষ্ণপক্ষের অন্ধকার রাত্রি। কাজেই কেহ বিশেষ কিছুই দেখিতে পায় নাই। কেবল সকলে শুনিতে পাইয়াছিল একটা বন্য ও হিংস্র পশুর মতো কণ্ঠের অবরুদ্ধ গর্জন। যখন লণ্ঠন জ্বালিয়া আনা হইল, তখন ঝটাপটির শব্দ ও বন্য গর্জন স্তব্ধ হইয়া গিয়াছে। লণ্ঠনের আলোয় কেবল দেখা গেল বুদ্ধুর মুণ্ডহীন দেহ মাটিতে পড়িয়া রহিয়াছে। অনেক অন্বেষণ করিয়াও বাড়ির ভিতরে বা বাহিরে বুদ্ধুর ছিন্ন মুণ্ড আর পাওয়া যায় নাই। ইহাকে ব্যাঘ্র বা অন্য কোনো বন্য পশুর অপকীর্তি বলিয়া মনে করিবার উপায় নাই। কারণ প্রথমত, হত্যাকারী বাড়ির সদর দরজা গায়ের জোরে ভাঙিয়া ভিতরে ঢুকিয়াছিল। সাধারণত ব্যাঘ্র বা অন্য কোনো বন্য পশু তাহা করে না। দ্বিতীয়ত, বুদ্ধুর রক্তে ভেজা মাটির ওপরে পাওয়া গিয়াছে মানুষের হস্তের ছাপ ও পদচিহ্ন। দ্বিতীয় ঘটনাটি ঘটিয়াছে ওই গ্রামেরই একটি মধ্যবিত্ত পরিবারে। সেও ছিল কৃষ্ণপক্ষের রাত। স্বামী স্ত্রীতে ঘুমিয়েছিলেন। ঘরের আলো ছিল নেভানো।
ভয়াবহ আর্তধ্বনিতে স্ত্রী জাগিয়া উঠিয়া ত্রস্ত কণ্ঠে শুনিতে পান ঘরের মেঝের ওপর কারা যেন ধস্তাধস্তি করিতেছে। সেই সঙ্গে অবরুদ্ধ কণ্ঠে হিংস্র গর্জন। স্ত্রী স্বামীকে জাগাইবার জন্য তাহার পার্শ্বে হাত দিয়া দেখেন তাহার স্বামী বিছানার উপরে নাই। তিনি ব্যাকুল স্বরে আর্তনাদ করিয়া ওঠেন। তাহা শুনিয়া বাড়ির অন্যান্য লোকজনেরা ছুটিয়া আসে। তারপরই দেখা যায় অপচ্ছায়ার মতো একটা মনুষ্য মূর্তি ঘরের জানলার ভিতর দিয়া বিদ্যুৎ গতিতে অদৃশ্য হইয়া গেল। এখানেও পাওয়া গিয়াছে রক্তাক্ত মুণ্ডহীন দেহ এবং মানুষের হস্ত ও পদচিহ্ন। ঘরের প্রত্যেক জানালায় ছিল লোহার গরাদ, কিন্তু একটা জানালার দুটি লোহার গরাদ কে বা কাহারা একেবারে দুমড়াইয়া খুলিয়া ফেলিয়া দিয়াছে। পরে সেই গরাদ দুটিকে বাড়ির বাহিরে রাস্তার উপরে পাওয়া যায়। ব্যাপার দেখিয়া পুলিশের লোকেরা পর্যন্ত স্তম্ভিত হইয়াছে, কারণ এইভাবে দুটি লোহার গরাদ উৎপাটন করা যে সে ব্যক্তির কাজ নয়। এই পর্যন্ত পড়ে আমি দম নেবার জন্য একটু থামলাম। জয়ন্ত আমার হাত থেকে কাগজটা নিয়ে নিজেই পড়া শুরু করল। তৃতীয় ঘটনাটি ঘটেছে আরও 5-6 দিন পরে। সুখাই এক মণিহারি দোকানের মালিক। রাত্রে দোকান বন্ধ করিয়া সে ভেতরে শয়ন করিত। একদিন সকালে দেখা যায় সুখাইয়ের দোকান খোলা পড়িয়া রইয়াছে। দোকান ঘরের মেঝের ওপর দিয়া রক্তস্রোত বহিতেছে এবং সুখাইয়ের কোনো খোঁজ নাই। এখানেও রক্তের মধ্যে পাওয়া গিয়েছে হাতের ও পায়ের ছাপ। পুলিশ পরীক্ষা করিয়া বলিয়াছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঘটনার ক্ষেত্রে প্রাপ্ত হাতের ও পায়ের চিহ্নগুলি একই ব্যক্তির। প্রথম দুইটি ঘটনার ক্ষেত্রে হত্যাকারী কেবল ছিন্ন মুন্ডু লইয়া পলায়ন করিয়াছিল, কিন্তু তৃতীয়বার সে গোটা মানুষটাকেই লইয়া গিয়াছে। মদনপুর এবং তাহার আশপাশের গ্রামগুলির মধ্যে বিভীষিকার সঞ্চার হইয়াছে। এই তিনটি নরহত্যার অর্থ কি? হত্যাকারী কোথাও কোনো মূল্যবান দ্রব্য স্পর্শ করে নাই। নিহত ব্যক্তির কেহ ধনবান ব্যক্তিও নহে। পুলিশি তদন্তে হত ব্যক্তিদের কোনো শত্রুর সন্ধান পাওয়া যায় নাই। তদন্তে আরও একটি আশ্চর্য তথ্য প্রকাশ পাইয়াছে। মুন্ডুহীন মৃতদেহ দুটির কণ্ঠদেশে অস্ত্রাঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নাই। পাওয়া গিয়েছে কেবল ধারালো দাঁতের দাগ, এবং প্রথম দুইবার হত্যাকারী আবির্ভূত ও অন্তর্হিত হইয়াছে মাত্র মিনিট 3 মধ্যেই। স্থানীয় বাসিন্দাদের দৃঢ় বিশ্বাস হত্যাকারী মানুষ নয়। মদনপুরে পিশাচের আবির্ভাব ঘটিয়াছে, কারণ পিশাচেরাই নররক্ত পান করে। সন্ধ্যার পর কেহই আর বাড়ির বাহিরে পা বাড়াইতে ভরসা পাইতেছে না। প্রত্যেক বাড়ির লোকজনেরা একসঙ্গে এক ঘরে বসিয়া নিদ্রাহীন রাত কাটাইতেছে। পড়া শেষ করে জয়ন্ত খানিকক্ষণ চুপ করে বসে রইল। তারপর মৃদু স্বরে বলল, আশ্চর্য ব্যাপার বটে। কেবল আশ্চর্য নয়, অলৌকিকও বটে। ঘটনাগুলো ঠিকঠাক ব্যাখ্যা দিতে না পারলে তাকে অলৌকিকই তো বলে। পুলিশ তদন্ত করেও তো কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। পুলিশের কথা ছাড়ো, এই যে সুন্দরবাবু এসে পড়েছেন। এখন কিন্তু আর পুলিশের নিন্দে মন্দ করা যাবে না মানিক। ঠিক এই সময় পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবুর প্রবেশ। বললেন, আমার নিন্দা না করলে তো এই মানিকের ভাত হজম হয় না। আমি বললুম, ভাত নয় সুন্দরবাবু, ব্রেকফাস্ট। জয়ন্ত বলল, সুন্দরবাবু, দিন দুয়েক ছুটি নিতে পারবেন? ছুটি? ঝুনঝুনওয়ালার ফোনের ঠেলায় প্রাণষ্ঠাগত। ঝুনঝুনওয়ালা? হ্যাঁ, তার কুকুর হারিয়েছে। আমি বললুম, কুকুর? এই কাগজটা পড়ে দেখুন। আমার জোরাজুরিতে
ধপ করে একটা চেয়ারের ওপর বসে পড়ে কাগজটা টেনে নিতে বাধ্য হলেন। কিন্তু কাগজটা পড়তে পড়তে তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। গোগ্রাসে পড়া শেষ করে সুন্দরবাবু শুকনো গলায় বললেন, তোমরা কি মদনপুরে যাচ্ছ? ভাবছি মদনপুর কিন্তু বেড়াতে যাওয়ার পক্ষেও বেশ ভালো জায়গা। জয়ন্ত সংক্ষেপে উত্তর দিল, যেখানে পিশাচের আবির্ভাব ঘটেছে সে জায়গা এখন বেড়াতে যাওয়ার পক্ষে কি করে ভালো জায়গা হয় তা তো আমার এই মোটা মাথায় ঢুকছে না বাপু। আপনার মোটা মাথা নয় সুন্দরবাবু, টাক মাথা। ওখানকার স্থানীয় লোকেরাই এখন বাড়ির বাইরে বেরোবার সাহস পাচ্ছে না। আরে সেই জন্যই তো যাওয়া। আপনার মতো এমন একজন বিশালদেহী পুলিশ অফিসার দেখলে তারা বুকে বল পাবে। দুটো কথা শুনে রাখো মানে, এক, তুমি কথায় কথায় আমার চেহারা নিয়ে খোঁটা দেবে না, আর দুই, আমি কলকাতার পুলিশ, মদনপুর আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। জয়ন্ত বলল, মানিকের এসব বাজে কথার টু দ্য পয়েন্ট উত্তর দেওয়ার প্রয়োজন নেই। সুন্দরবাবু, আপনি আসল কথাটা সরাসরি বলুন। আপনি কি আমাদের সঙ্গে মদনপুর যেতে রাজি আছেন, হ্যাঁ কি না? কিন্তু ঝুনঝুনওয়ালার কুকুর জাহান্নামে যাক। মদনপুর জায়গাটি সত্যিই মনোরম। এর পূর্ব দিকে একটি বিশাল ধুধু প্রান্তর দিগন্ত রেখা পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ পূর্ব কোণের দিকে তাকালে দেখা যায় ঘন গহন অরণ্য, আর তারই মাঝে মাঝে আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে ছোট বড় পাহাড়। মদনপুরের কোল ঘেঁষে ঝিরঝির করে বয়ে চলেছে ছোট্ট একটা নদী, তার দুদিকে সাদা বালির তীর। বর্ষায় নদীর জল বেড়ে তীর যায় ঢেকে, নদীও হয়ে ওঠে ভয়ঙ্কর। মদনপুর থেকে প্রায় মাইল খানিক দূরে নদীর ধারেই ছিল একখানা সরকারি ডাকবাংলো। আমরা তিনজন সেখানে গিয়েই উঠলুম। এখানে পৌঁছেছি ভোরবেলা। খানিক বিশ্রাম নিয়ে জল খাবার সেরে জয়ন্ত বলল, ঘটনাগুলো ঘটেছে কিছুদিন আগে, সুতরাং ঘটনাস্থলে এক্ষুনি গিয়ে কোনো লাভ নেই। এক্ষেত্রে এখন আমাদের করণীয় কি? এখন উচিত থানায় গিয়ে কথা বলা। খবরের কাগজে যা প্রকাশ পায়নি পুলিশের মুখ থেকে তা জানা যাবে। ঠিক বলেছেন। এই জন্যই আপনার সঙ্গ আমরা ছাড়তে চাই না সুন্দরবাবু। আপনি সঙ্গে না থাকলে এই পরামর্শগুলো কে দেবে? জয়ন্তর স্তুতি বাক্য শুনে সুন্দরবাবু শুধু বললেন, থানায় গিয়ে দেখা গেল দারোগাবাবু টেবিলের সামনে বসে একখানা মস্ত খাতার উপর ঝুঁকে পড়ে কী সব লেখালেখি করছেন। আমাদের দেখে খাতা থেকে মুখ তুলে জিজ্ঞাসু দৃষ্টি হেনে বললেন, আপনারা? সুন্দরবাবু দুপা এগিয়ে গিয়ে বললেন, আমরা কলকাতার লোক, আপনার সঙ্গে একটু আলাপ করতে এসেছি। দেখুন, আমি এখন ভয়ানক ব্যস্ত আছি, কারোর সাথে আলাপ করার মতো সময় হবে না। কথাটা বলেই দারোগাবাবু আবার লেখায় মন দিলেন। সুন্দরবাবু নাছোড়ের মতো বললেন, কিন্তু আমরা যে অদ্দূর থেকে এলাম। দারোগাবাবু এবার বিরক্ত কণ্ঠে বললেন, কে আপনারা? অদমকে সবাই সুন্দরবাবু বলেই ডাকে। কলকাতা পুলিশের একজন সামান্য গোয়েন্দা অফিসার। আর এরা দুজন আমার বন্ধু, জয়ন্তবাবু আর মানিকবাবু। এই ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না, আর বলতে হবে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোর করে একগাল হেসে দারোগাবাবু বললেন, হ্যাঁ, দিন শুধু আপনাদের নামের সঙ্গেই পরিচয় ছিল, আজ চাক্ষুষ করার সৌভাগ্য হলো। এই আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। আমরাও প্রতি নমস্কার জানিয়ে তিনটে চেয়ার টেনে নিয়ে বসে পড়লুম। দারোগাবাবু মিটি মিটি হেসে বললেন,
আপনাদের আসার উদ্দেশ্য কিন্তু আমি বুঝতে পেরেছি স্যার। বুঝতেই যখন পেরেছেন তখন আমাদের আর কোনো গৌরচন্দ্রিকা করবার দরকার নেই। ব্যাপারটা সম্পর্কে যা জানেন একটু খুলে বলুন দেখি মশাই। অবশ্যই কৌতূহলটা আমার চাইতেও আমার এই দুই ডিটেকটিভ বন্ধুরই বেশি। এরপর দারোগাবাবু ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলোর যা বর্ণনা দিলেন তা মোটামুটি কাগজে আমরা যা পড়েছিলুম তেমনই। সুন্দরবাবু বললেন, মামলার বিবরণ খবরের কাগজে যা পড়েছি, ইতিমধ্যে তার বেশি আর এগোতে পেরেছেন কি? না মশাই, এ এক অলৌকিক মামলা। এর ভেতরে ঢোকার ক্ষমতা কোনো মানুষের আছে বলে আমার বিশ্বাস হয় না। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলল, প্রথম দুটি ক্ষেত্রে হত্যাকারী শুধু মুন্ডু নিয়েই অদৃশ্য হয়েছিল, কিন্তু তৃতীয় ঘটনায় সে নিহত ব্যক্তির গোটা দেহটাকেই নিয়ে গিয়েছিল। এ থেকে কি মনে হয় বলুন তো? দারোগাবাবু অত্যন্ত হতাশ হয়ে বললেন, আমি আর কিছুই আন্দাজ করতে পারছি না জয়ন্তবাবু। আমি আমি এখন অকল সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি। আমার আন্দাজটা তাহলে শুনুন। প্রথম দুটি ক্ষেত্রে লোকজন জেগে যাওয়ায় তাকে তাড়াতাড়ি অদৃশ্য হতে হয়েছিল, তাই দেহটা নিয়ে না গিয়ে সে শুধু মুন্ডুটাই নিয়ে পালিয়েছিল। কিন্তু তৃতীয় ঘটনাটি ঘটেছিল বাড়ির ভেতরে নয়, দোকান ঘরে। সেখানে নিহত সুখাই একাই ছিল, বাধা দেওয়ার জন্য লোকজন ছুটে আসেনি, ফলে হত্যাকারী দেহটা নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। সুন্দরবাবু বললেন, বেশ, তা না হয় বুঝলুম, কিন্তু এর থেকে তুমি কি বোঝাতে চাইছো বলো তো? বোঝাতে চাইছি ঘটনাগুলো পৈশাচিক হলেও এটা কোনো পিশাচ বা ভূত প্রেতের মতো অলৌকিক কোনো শক্তির কাণ্ড নয়। ঘটনাগুলো যে ঘটিয়েছে সে আমাদেরই মতো জলজ্যান্ত এবং লৌকিক, কারণ সে মানুষের হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে পালিয়ে যায়। কিন্তু এই খুনগুলো সে করছেই বা কেন? কোথাও কোনো জিনিসপত্র বা টাকা কড়িও তো চুরি টুরি করেনি। ঘটনাগুলোর মধ্যে সবচাইতে আশ্চর্যের বস্তু হচ্ছে এটাই, খুনগুলো করেছে কেন? শুধু মৃতদেহ নিয়ে যাওয়াই কি তার উদ্দেশ্য? একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। বললুম, আচ্ছা, কোনো বিকৃত মস্তিষ্ক পাগলের কাজ নয় তো? এ সন্দেহটা আমার মনেও জেগেছে মানিক। দারোগাবাবু, আপনি হত্যাকারীর হাত পায়ের ছাপের মাপ নিয়ে রেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, তা নিয়েছি বই কি, কিন্তু তার পায়ের ছাপে একটু নতুনত্ব আছে। কিরকম? তার পায়ের গড়ন কেমন যেন বিকৃত। খুব সম্ভব সে ভালো করে হাঁটতে পারে না। বাহ, এটা তো একটা মূল্যবান তথ্য। সুন্দরবাবু ভারী কি চালে বললেন, তাহলে কাজের অনেকটা সুবিধা হয়ে গেল। এ অঞ্চলে খুঁড়িয়ে হাটে এমন কোনো লোকের খোঁজ পেলেই তো। অনেক খুঁজেছি মশাই, অনেক খুঁজেছি। মদনপুরে এবং এর আশেপাশের গ্রামে যত খোঁড়া অথবা বিকৃত পায়ের অধিকারী আছে সকলকেই পরীক্ষা করে দেখেছি, কিন্তু তাদের কারো সঙ্গেই হত্যাকারীর পায়ের ছাপ মেলেনি। শুধু বিকৃত পা হলেই তো হবে না, তার শারীরিক সক্ষমতার কথাটাও তো ভাবতে হবে। বিকৃত পা এবং গায়ে অমানসিক। জয়ন্তর কথা শেষ হলো না। হুড়মুড় করে ঘরে ঢুকে পড়লেন অত্যন্ত উদ্ভ্রান্ত এবং আতঙ্কগ্রস্ত একটি ভদ্রলোক। রুদ্ধশ্বাসে তিনি বললেন, আমাদের সর্বনাশ হয়ে গেছে। ব্যাপার কি? গত রাতে প্রতাপ নারায়ণ বাবু আর তার স্ত্রীকে কারা খুন করে গেছে। দারোগাবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে সবিস্ময়ে বললেন, জমিদার প্রতাপ নারায়ণ বাবু? আগে হ্যাঁ। লাশ পাওয়া গেছে? আগে না, ঘরময় রক্তের বন্যা বইছে, দুজনের দেহই অদৃশ্য। পাওয়া গেছে কেবল জমিদার বাবুর হাতের একটা কাটা আঙুল। থানা থেকে জমিদার বাড়ি খুব বেশি দূরে নয়, মিনিট 10 হাঁটা পথ। সবাই সেদিকেই রওনা দিল। গম্ভীর মুখে হাঁটতে হাঁটতে দারোগাবাবু বললেন, ব্যাপার ক্রমে গুরুতর হয়ে উঠছে। রায় বাহাদুর প্রতাপ নারায়ণ সিংহ তো আর যে সে লোক নন, অত্যন্ত সজ্জন, এই অঞ্চলের জনপ্রিয় মানুষ, বিশাল অট্টালিকা, বাড়ি ভর্তি লোকজন, দারোয়ান, এত সব কিছুর মধ্যেও
তিনি সস্ত্রী খুন হয়ে গেলেন, এ তো ভাবাই যায় না। থানায় যিনি খবর দিতে এসেছিলেন জয়ন্ত তাঁকে জিজ্ঞাসা করল, আপনি কে? আমি আমি জমিদার বাবুর ম্যানেজার। কতদিন এ বাড়িতে আছেন? 10 বছর হয়ে গেল। বাহ, আচ্ছা, জমিদার বাবুর ছেলে মেয়ে কয়টি? ছেলে নেই, একটি মাত্র মেয়ে, বিবাহিত। মেয়ে এবং জামাই দুজনেই জমিদার বাবুর বাড়িতেই থাকেন। জামাইয়ের নাম? সূর্য শঙ্কর বাবু। উনি কি করেন? ওনার নিজস্ব আয় কিছু নেই। আচ্ছা, খুনের কথা কে প্রথম জানতে পারে? বাবুর খাস চাকর বিশু। দারোগা বাবু বললেন বাড়িতে অনেক লোকজন। তা আপনারা রাত্রে কোনো সন্দেহজনক আওয়াজ টাওয়াজ শোনেননি? জমিদার বাবু একটু নিরিবিলি পছন্দ করতেন, তাই তার মহলটা পুরো বাড়িটা থেকে খানিকটা বিচ্ছিন্নই বলা যায়। ওদিকটা অন্য কোনো লোকজন নেই। জমিদার বাবু কোন তলায় থাকেন? দোতলায়। খুনি কিভাবে সে ঘরে ঢুকেছিল কিছু আন্দাজ করতে পেরেছেন? দোতলার কোনো ঘরের জানলাতেই গরাদ নেই। বাগান থেকে মই বেয়ে দোতলার বারান্দায় উঠেছিল। বাবুর মহলের দিকের বাগানে একখানা রক্তমাখা মইও পাওয়া গেছে। মইখানা কার? বাগানের মালিদের। ওদের ঘরের পাশেই মইটা থাকতো। কথা বলতে বলতেই আমরা রাজপ্রাসাদের মতো প্রকাণ্ড একটা অট্টালিকার সামনে এসে দাঁড়ালাম। দারোগাবাবু বললেন, এটাই রায়বাহাদুর প্রতাপ নারায়ণ সিংহের বাড়ি। প্রাসাদের চারধার ঘিরে রয়েছে মস্ত বাগান। বাগানে শুধু ফুলই নয়, বনস্পতির মতো বিশাল বৃক্ষেরও অভাব নেই। কোনো কোনো জায়গায় রীতিমতো ঝোপ জঙ্গলও গজিয়ে উঠেছে। জয়ন্ত বলল, ফটকে বন্দুক ঘাড়ে দারোয়ান পাহারা দিচ্ছে ঠিকই, তবে এই হাত 10 উঁচু পাঁচিল টপকে অন্ধকারে কোনো মূর্তিমান বিপদ এসে গা ঢাকা দিলে কারোর নজরে পড়বে বলেই তো মনে হয় না। তবে প্রতাপ নারায়ণ বাবুর মহলের কাছে গিয়ে দেখা গেল এই অংশটায় কোনো ঝোপ জঙ্গল নেই। পরিষ্কার নীল জলের সরোবর, চারিদিকে দেশি ও বিলেতি ফুল গাছের নানা রকম বর্ণ বৈচিত্র্য। ম্যানেজার বাবু বললেন, দোতলার একদম শেষের ওই ঘরখানাই বাবুর শোয়ার ঘর। খুন হয়েছেন ওই ঘরেই। আর ওই যে দেখুন, সেই মইখানা পড়ে রয়েছে। জয়ন্ত পকেট থেকে একখানা আতস কাঁচ বার করে মইখানাকে পরীক্ষা করতে লাগলো। প্রায় মিনিট 2 পরে উঠে দাঁড়িয়ে বলল, দারোগা বাবু, এই মইয়ের কাছে একজন চৌকিদার রেখে যান। কেন বলুন দেখি? মইয়ের ওপর অনেকগুলো আঙুলের ছাপ আছে, পরে আমাদের কাজে লাগবে। এরপর সবাই মিলে দোতলার সেই ঘরে গিয়ে হাজির হলুম এবং স্তম্ভিত হয়ে গেল। চারিদিকে কেবল রক্ত আর রক্ত, বিভৎস রক্তের উচ্ছ্বাস। পালঙ্কের ওপর, 4 দেওয়ালের গায়ে, ঘরের গোটা মেঝে জুড়ে জমে আছে চাপ চাপ রক্ত। বেশ খানিকক্ষণ পর দারোগাবাবু বললেন, আগের 3টে খুনের ক্ষেত্রে 3 জায়গাতেই দেখছি রক্তের উপর অনেকগুলো করে হাত আর পায়ের ছাপ। এখানে কিন্তু তেমন কিছুই চোখে পড়ছে না তো। জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে মেঝের ওপর তাকিয়েছিল। হঠাৎ বসে পড়ে রক্তমাখা মেঝের ওপর থেকে কি একটা তুলে নিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। দারোগাবাবু বললেন, ওটা কি দেখছেন? হাড়ের ছোট্ট একটা টুকরো। সুন্দরবাবু বললেন, ওই ডান দিকের কোণটায় দেখো, গোটা একটা আঙুলি পড়ে আছে। দেখেছি, কিন্তু হাড়ের টুকরো একটাই নয়, রক্তের মধ্যে আরো অনেকগুলো রয়েছে। অর্থাৎ? জয়ন্ত থেমে গেল। সুন্দরবাবু বললেন, অর্থাৎ কি? তুমি কি কিছু অনুমান করছো? অনুমান? না, অনুমান নয়, আমি নিশ্চিত সুন্দরবাবু, এখানে বসেই খুনি অথবা খুনিরা কোনো ধারালো অস্ত্র দিয়ে মৃতদেহ দুটিকে খণ্ড খণ্ড করেছে। দারোগাবাবু বললেন, কিন্তু আগের 3টে খুনের ঘটনায় খুনি কোনো রকম অস্ত্র ব্যবহার করেনি। এক্ষেত্রে ব্যতিক্রম ঘটল কেন? এ প্রশ্নের উত্তর পেতে হলে আরও একটু অপেক্ষা করতে হবে।
আপাতত বাড়ির লোকজনরা কে কি ভাবছে সেটা একটু শুনে নেওয়া যাক। ঠিক এই সময়ে একজন চৌকিদার ঘরের সামনে এসে দাঁড়ালো। তাকে দেখেই দারোগাবাবু ধমক দিয়ে বলে উঠলেন, তুমি এখানে কেন? তোমাকে না আমি মইয়ের সামনে দাঁড়িয়ে পাহারা দিতে বলেছিলাম। আপনি আমাকে ডেকেছেন? আমি তোমাকে ডেকেছি? কে বললো এ কথা? আমি তাকে চিনি না হুজুর। না, আমি তোমাকে ডাকিনি। যাও, মইয়ের কাছে গিয়ে পাহারা দাও। জয়ন্ত শুকনো কণ্ঠে মৃদু হেসে বলল, আর পাহারা দেওয়ার দরকার হবে না দারোগাবাবু, সে মই সম্ভবত আর সেখানে নেই। ভুলটা আমারই, আঙুলের ছাপের কথাটা ওভাবে প্রকাশ্যে বলা আমার ঠিক হয়নি। দারোগাবাবু আর সুন্দরবাবু তখনই নিচেই চলে গেলেন মইখানা সত্যি আছে না গেছে দেখবার জন্যে। কৌতূহল মেটাতে আমিও ওদের পিছু নিলাম। মইখানা সত্যি আর সেখানে নেই। দারোগাবাবু খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর থেমে থেমে বললেন, কি আশ্চর্য, মইখানা এখান থেকে সরালো কে? আমি বললুম, হত্যাকারী কিংবা হত্যাকারীরা। ও, তাহলে আমরা আসার পরও হত্যাকারী এখানে উপস্থিত ছিল? কেবল উপস্থিত ছিল তাই নয়, আমাদের কথাবার্তাও সব শুনেছে। আমরা কি করছি না করছি সেসবও লক্ষ্য রেখেছে। তার মানে সে এখনো এখানে আছে? না থাকাটাই স্বাভাবিক। পিছন থেকে জয়ন্তর গলা শুনতে পেলাম। কার্যোদ্ধারের পর বুদ্ধিমানেরা বিপজ্জনক স্থানে অপেক্ষা করে না। কথা বলতে বলতে জয়ন্ত আমাদের পাশে এসে দাঁড়ালো। দারোগাবাবু বেশ উত্তেজিত হয়ে ম্যানেজারবাবুকে বললেন, এই প্রতাপবাবুর জামাই সূর্যবাবুকে একবার ডাকুন তো। প্রতাপবাবুর অবর্তমানে তিনিই তো এখন বাড়ির কর্তা। আমি তার সঙ্গে আগে কথা বলবো। হ্যাঁ, কথা বলতেই হবে। ম্যানেজারবাবু সূর্যবাবুকে ডাকতে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এসেই বললেন, সূর্যবাবু বাড়িতে নেই। শুনলুম একটু আগেই তিনি নাকি খিড়কির দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেছেন। দারোগাবাবু বিস্মিত কণ্ঠে বললেন, সূর্যবাবুর শ্বশুর শাশুড়ি খুন হয়েছেন, পুলিশ এসেছে বাড়িতে তদন্ত করতে, আর তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন? তুমি কি কিছু অনুমান করছো? জয়ন্ত বলল, সুন্দরবাবু, আপনি দারোগাবাবুর সঙ্গে এদিকটা দেখুন, আমি মানিককে নিয়ে একটু বাইরে হাওয়া খেয়ে আসি। তোমার আবার এখন হাওয়া খাওয়ার শখ হলো কেন বলো দেখি? যা সব ঘটছে হতভম্ব হয়ে গেছি। একটু বাইরের হাওয়া না খেলে মাথাটা খুলবে না। দারোগাবাবু বললেন, জয়ন্তবাবু, আমার কিন্তু সূর্যবাবুর ওপরেই সন্দেহ হচ্ছে। কীরকম সন্দেহ? হ্যাঁ, পুলিশের প্রশ্ন এড়াবার জন্যই তিনি সরে পড়েছেন। পুলিশের প্রশ্ন এড়াতে চাইবে কেন? হয়তো এই খুনের সঙ্গে তিনি কোনোভাবে জড়িত। আপনার সন্দেহ সত্যি হলেও হতে পারে, আবার নাও হতে পারে। না, আমার মাথা আরও গুলিয়ে যাচ্ছে। চলো হে মানিক, বাইরে যাওয়া যাক। বাড়ির পিছন দিকে আমরা হাঁটতে লাগলাম। জয়ন্ত মাথা নিচু করে এক মনে হাঁটছিল। বললুম, বেরিয়ে এলে কেন বলো তো? উদ্দেশ্যটা কি? মইটা খোঁজা। কোথায় খুঁজবে? জয়ন্ত মাথা না তুলেই বলল, মই কোন দিকে গেছে আমি জানি। কোন দিকে? নিচের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ? ওর দৃষ্টি অনুসরণ করে ভালো করে তাকিয়ে দেখি পাশাপাশি দুটো দাগ পরস্পরের সঙ্গে সমান দূরত্ব রেখে সরল রেখার মতো এগিয়ে গেছে। বললুম, মই টেনে নিয়ে যাওয়ার দাগ। হ্যাঁ, কিন্তু উঁচু করে তুলেও তো নিয়ে যেতে পারতো। এভাবে টেনে নিয়ে যাওয়ার কারণ কি? উঁচু করে নিয়ে গেলে লোকের চোখে পড়তে পারে, তাই হেঁট হয়ে টেনে নিয়ে গেছে। সরল রেখা বরাবর আমরা এগোতে লাগলাম। খানিকটা যাওয়ার পরেই শুরু হলো ঘাস জমি। সরল রেখা এখানে অদৃশ্য, কিন্তু জয়ন্তর তীক্ষ্ণ দৃষ্টি থেতলে যাওয়া ঘাস অনুসরণ করেই এগোতে লাগলো। ঘাস জমির পর আবার কাঁচা মাটি। এখানে আবার সরল রেখা ফিরে পাওয়া গেল। আরও খানিকটা এগিয়ে গিয়ে আমরা বাগানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছলুম। এখানে পাঁচিলের গায়ে একটা সরু দরজা। দরজার খিল খোলা। জয়ন্ত বলল,
তার মানে এখান দিয়েই মই বাইরে গেছে। চলো। দরজার পাল্লা খুলে বাইরে এসে দেখলুম খানিকটা ফাঁকা জমির পর শুরু হয়েছে বিস্তীর্ণ জলাভূমি, তার ওপারে রয়েছে সবুজ বন। জয়ন্ত বলল, এখানে মাটিতে কোনো দাগ নেই, তার মানে এখান থেকে নিরাপদ ভেবে মই ঘাড়ে তুলে নিয়েছিল। জলাভূমির ধারে মাটি স্যাঁতস্যাঁতে, মইয়ের দাগ না পেলেও পায়ের দাগ তো পাবো। চলো দেখা যাক। হাঁটতে হাঁটতে আমি বললুম, জয়ন্ত, আমার মনে হচ্ছে সূর্যবাবু সত্যিই হয়তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কেন এমন সন্দেহ করছো? জমিদারবাবু এবং তাঁর স্ত্রীর মৃত্যুর পর তিনিই তো সম্পত্তির অধিকারী হবেন। বেশ, তারপর? বাড়িতে পুলিশ এসেছে শুনেই তিনি সরে পড়েছেন। নিশ্চয়ই তার মনে পাপ আছে। বাবা, একেবারে নিশ্চিত করে বলে ফেললে। শোনো, সূর্যবাবু জানতেন প্রতাপ নারায়ণের একমাত্র উত্তরাধিকারী হবেন তিনি। তো স্বাভাবিকভাবে যে সম্পত্তি তার হস্তগত হবে, তার জন্য এমন একটা বিভৎস কাণ্ড ঘটাবেন কেন? তাহলে তিনি পুলিশ থেকে পালালেন কেন? মানিক, এত সহজে হিসেব মেলাতে যেও না। তবে এটুকু বলতে পারি, হয়তো তোমার সন্দেহ মিথ্যে নয়। আবার এটাও তো হতে পারে তাকে পাওয়া যাচ্ছে না অন্য কোনো কারণে। অন্য এমন কি কারণ থাকতে পারে? জানি না। আপাতত জলাভূমির কাছে এসে পড়েছি এবং এই দেখো, যা ভাবছি তাই। আরে মানিক, এ তো এক আধজন নয়, অনেক লোকের পায়ের ছাপ। জয়ন্ত সেইখানেই বসে পড়ল। তারপর প্রায় হামাগুড়ি দিয়ে এদিক ওদিক গিয়ে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে সেখানকার ভিজে মাটি পরীক্ষা করে বলল, মানিক, মোট 4 জন লোকের পায়ের ছাপ দেখতে পাচ্ছি। আরও খানিকটা এগিয়ে গিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, মানিক, এ কি ব্যাপার? এখানেও? এগিয়ে গিয়ে দেখি রক্ত। বললুম, এ তো টাটকা রক্ত মনে হচ্ছে। হ্যাঁ, মাটি এখনো রক্ত শুষে নেয়নি, কিন্তু এই দাগটা দেখো। ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার দাগ। রক্তাক্ত দাগ। খুনটা হয়েছে একটু আগেই। নিহত ব্যক্তির দেহটাকে জলার দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ঘষ্টানো দাগ অনুসরণ করে জলাভূমির ধারে এসে পড়ল। জয়ন্ত হঠাৎ জামা খুলে কাপড় গুটিয়ে মালকোচা মেরে শটান জলে নেমে পড়ল। প্রায় 1 কোমর জল। হিট হয়ে জলের তলায় হাতড়াতে লাগলো। খানিকক্ষণ পরেই বলে উঠল, পেয়েছি মানিক। কি পেলে? জয়ন্ত কথার উত্তর না দিয়ে জলের তলা থেকে টেনে তুলল একটা লাশ, যুবকের মৃতদেহ। দেহটাকে কাঁধে করে পাড়ের দিকে আসতে আসতে বলল, দৌড়ে যাও, দারোগা বাবু আর সুন্দরবাবুদের খবর দাও। আমি এখানেই অপেক্ষা করছি। জলা থেকে তুলে এনে মৃতদেহটা মাটির ওপর শুইয়ে রেখেছিল জয়ন্ত। সে দেহ দেখেই আর্তস্বরে চেঁচিয়ে উঠলেন ম্যানেজার বাবু। কি সর্বনাশ! এ যে জমিদার বাবুর জামাই সূর্যবাবু। ঠিক এই সন্দেহটাই আমার মনে উকি মেরেছিল। দারোগা বাবু বললেন, কিন্তু সূর্যবাবুকে খুন করলো কে? যারা জমিদার বাবু আর তার স্ত্রীকে খুন করেছে, যারা রক্তমাখা মইখানা সরিয়েছে, তারাই। তারা কারা? এই মুহূর্তে আপনি যে তিমিরে, আমিও সেই তিমিরেই। তবে অন্ধকার আমার বেশিক্ষণ সহ্য হয় না। ম্যানেজার বাবু, সূর্য শঙ্করের কোনো আত্মীয় আছেন? আছেন, তার বৈমাত্র ভাই চন্দ্রশঙ্কর বাবু। এছাড়া? এছাড়া আর কেউ নেই। তিনি থাকেন কোথায়? কলকাতায়। তাহলে তাকে তো এই বিপদের খবরটা দিতে হবে। হ্যাঁ, তা তো হবেই। আজই টেলিগ্রাম করে দিন। আচ্ছা, সূর্যবাবুর স্ত্রী মানে জমিদার বাবুর কন্যার নাম কি? করুণা দেবী। এদের কোনো সন্তান আছে? না। সুন্দরবাবু অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন। এবার বললেন, কিছুই বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। মদনপুরে একটার পর একটা হত্যাকাণ্ড ঘটে চলেছে। হত্যাকারী কোথাও দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে নরমুণ্ড নিয়ে সরে পড়ছে।
কোথাও নিয়ে যাচ্ছে গোটা লাশটাকে, আবার কোথাও ঘটনাস্থলে বসেই লাশ কেটে টুকরো টুকরো করে সঙ্গে নিয়ে যায়, আবার কোথাও বা লাশ ফেলে দেয় জলের ভেতর। কোথাও হাতে পায়ের কোনো ছাপই পাওয়া যায় না, আবার কোথাও বা পাওয়া যায় বিকৃত পায়ের ছাপ। হত্যাকারী কোথাও সাবধানী, আবার কোথাও অত্যন্ত অসাবধান। বড়ই আশ্চর্যের ব্যাপার স্যাপার জয়ন্ত ভাইয়া। সুন্দরবাবু, আপনার দৃষ্টির তীক্ষ্ণতা দেখে খুশি হলুম। এই বিশেষত্বগুলো আমিও লক্ষ্য করেছি। শুধু লক্ষ্যই নয়, আমি একটা বড় সত্য আবিষ্কার করেছি। কি সত্য সেটা প্রকাশ করবে তো? দারোগাবাবু আপন মনেই বিড়বিড় করতে লাগলেন। আমার ঘাড়ে আবার একটা নতুন খুনের মামলা চাপলো। এই নিয়ে ছটা খুনের মামলা। এখন যে কি করা কর্তব্য কিছুই বুঝে উঠতে পারছি না। শুনুন দারোগাবাবু, এখন আপনার প্রথম কর্তব্য হচ্ছে জলাভূমির স্যাঁতস্যাঁতে মাটিতে যে পায়ের ছাপগুলো পাওয়া গেছে তাদের ছাঁচ তুলে রাখা। লক্ষ্য করলে দেখবেন সেগুলো যাদের পদচিহ্ন তাদের কারোর পা বিকৃত নয়। পায়ের ছাঁচ আর কত তুলব বলুন দেখি? খনির তো টিকিটি পর্যন্ত দেখা যায় না। ব্যস্ত হবেন না মশাই, ব্যস্ত হবেন না। এখন পরের পরিকল্পনাটা শুনুন। হ্যাঁ বলুন। আজ রাতটা আমাদের এই জমিদার বাড়িতেই লুকিয়ে থাকতে হবে। কেন? প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। আপাতত শুধু এটুকু জেনে রাখুন, খুনিকে ধরার এর চাইতে সহজ উপায় আর নেই। সুন্দরবাবু বললেন, তুমি বলতে চাইছো খুনি আবার জমিদার বাড়িতে হানা দেবে? আমার তাই ধারণা। তার উদ্দেশ্য এখনো সফল হয়নি। আর একটা কথা আপনাকে বলে রাখি ম্যানেজার বাবু, জমিদার বাড়িতে আমাদের রাত কাটানোর কথাটা কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। আমরা আসব গোপনে, রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে থাকব ঝোপের আড়ালে। দারোগাবাবু বললেন, আশ্চর্য পরিকল্পনা, আমি তো কিছুই বুঝতে পারছি না। সুন্দরবাবু বললেন, আমিও পারছি না, তবে এটুকু বুঝতে পারছি আপাতত সবটা না বুঝলেও চলবে। আর একটা কাজ আপনাকে করতে হবে দারোগাবাবু। কি কাজ বলুন তো? এখনই জাল ফেলে জলাভূমি পরীক্ষা করার ব্যবস্থা করুন। জমিদার বাবু এবং তার স্ত্রীর মৃতদেহের টুকরোগুলো তাহলে জলেই ফেলে দিয়ে গেছে, তাই তো? এই তো, আপনার মস্তিষ্ক একদম ঠিকঠাক কাজ করছে। আকাশে ছিল এক ফালি চাঁদ, কিন্তু রাত্রি গভীর হবার আগেই তা অদৃশ্য হয়ে গেল। চারিদিক নিকষ অন্ধকার। অন্ধকারে চোখ খানিকটা সয়ে এলে ফুটে উঠল আর এক দৃশ্য। অন্ধকারের প্রেক্ষাপটেই আরও ঘন অন্ধকারের মতো বড় বড় গাছগুলোর ছাতার মতো পাতার ছায়া। মূল বাড়িটার একদিকে ঝোপের আড়ালে বসে আছি আমি আর সুন্দরবাবু, আর একদিকে এমনই একটা ঝোপের আড়ালে ওত পেতে বসে আছে জয়ন্ত আর দারোগাবাবু। চারিদিক নিঝুম। মাঝে মধ্যে পেঁচার ডাকে নিস্তব্ধতা যেন আরও ঘন হয়ে চারপাশ থেকে চেপে ধরতে চায়। দূরে একটা কুকুর ডেকে উঠল। সুন্দরবাবু নাক মুখ চেপে ধরে বিচিত্র একটা শব্দে হাঁচি দিলেন। ওকে অবশ্য দোষ দেওয়া যায় না, নাকে কানে পোকা ঢুকে সুরসুরি দিচ্ছে অনেকক্ষণ থেকেই। আমি সুন্দরবাবুকে সাবধান করতে যাব, ঠিক তখনই চোখে পড়ল অনেকটা দূরে বাগানের শেষ প্রান্তে গাছের ছায়ারা যেন এগিয়ে আসছে। এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইলুম খানিকক্ষণ। বুঝতে পারলুম গাছ নয়, এগিয়ে আসছে ছায়ামূর্তি। একটা দুটো নয়, গুনে দেখলুম 7-7টা অবয়ব। আরও খানিকটা এগিয়ে আসতেই বুঝলুম মানুষের অবয়ব। তবে মানুষ কিনা জানি না। সুন্দরবাবু চাপা গলায় বললেন, মানে দেখেছ? হ্যাঁ। জয়ন্ত কি দেখতে পেয়েছে? জানি না। তাহলে চুপচাপ বসে থাকো। ছায়ামূর্তিরা
ক্রমশ এগিয়ে আসছে। হঠাৎ একটা নিশাচর পাখি অলৌকিক শব্দে ডেকে উঠল। সুন্দরবাবু আমার জামার হাতা খামচে ধরলেন, শুকনো গলায় বললেন, এরা কি মানুষ? ওরা কি আমাদের অস্তিত্ব টের পেয়েছে? এবার খুব দ্রুত এগিয়ে আসতে লাগলো। আরো খানিকটা কাছে এগিয়ে আসতেই বুঝলুম মানুষের মতোই। সম্ভবত এরা মানুষই। এবার ওদের গতি অনেকটা শ্লথ হয়ে গেল। 7টা মূর্তি ধীর পদক্ষেপে এগিয়ে আসছে জমিদার বাড়ির মূল অংশটার দিকে। আমাদের ঠিক উল্টো দিকেই ঝোপের আড়ালে দারোগা বাবুকে নিয়ে জয়ন্ত বসে আছে। মূর্তিগুলো ওদের চোখে না পড়ার কোনো কারণ নেই, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলুম 7টা ছায়ামূর্তি বিনা বাধায় সিঁড়ি বেয়ে মূল বাড়ির বারান্দায় উঠে পড়ল। সুন্দরবাবু উদ্বিগ্ন হয়ে বলে উঠলেন, তোমার বন্ধুরা কি ঘুমিয়ে পড়লো? আর ঠিক তখনই তীক্ষ্ণ শব্দে অন্ধকারের নিস্তব্ধতা চুরমার করে দিয়ে বেজে উঠল পুলিশের হুইসেল। আর সঙ্গে সঙ্গে অন্ধকার ফুঁড়ে চারপাশের ঝোপঝাড় আর বড় বড় গাছগুলোর গুঁড়ির আড়াল থেকে ছিটকে বেরিয়ে এলো পুলিশের দল। এমন অভাবনীয় অভ্যর্থনার জন্য ছায়া মূর্তিরা আদৌ প্রস্তুত ছিল না। ফলে তারা যে যেদিকে পারল ছুটতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত পালাতে পারল না। পুলিশের হাতেই ধরা পড়ে গেল সব। ভালো করে দেখুন সুন্দরবাবু, এরা ভূত পিশাচ কিছুই নয়, আমার আপনার মতো মানুষ, তবে দুর্বৃত্ত। কিন্তু এ কি 6 জন কেন? ছিল তো 7 জন, আর একজন কোথায় গেল? খানিকটা তফাতেই শোনা গেল রিভলভারের শব্দ আর মানুষের আর্তনাদ। চোখের নিমেষে জয়ন্ত তীর বেগে ছুটল সেই দিকে। ওর পিছন পিছন আমিও। খানিকটা গিয়েই দেখলাম চৌকিদার ডান হাত দিয়ে বাঁ হাত চেপে ধরে মাটিতে বসে আছে। জয়ন্ত বলল, কি ব্যাপার? চৌকিদার হাঁপাতে হাঁপাতে যন্ত্রণা কাতর স্বরে বলল, একজন আসামি এই দিক দিয়েই পালাচ্ছিল। আমি তাকে ধরবার চেষ্টা করতেই সে গুলি ছুঁড়ে আমাকে জখম করে পালিয়ে গেল হুজুর। ততক্ষণে সুন্দরবাবু আর দারোগা বাবুও চলে এসেছেন। দারোগা বাবু বললেন, কোন দিকে গেছে সে? এখন আর এ প্রশ্ন করে লাভ নেই। পলাতককে আজ আর খুঁজে পাওয়া সম্ভব নয়, বরং চলুন ধৃত আসামিদের একটু বাজিয়ে দেখা যাক। ম্যানেজার বাবুকে নির্দেশ দেওয়া হয়েছিল আমরা না ডাকা পর্যন্ত ঘরের ভেতরেই থাকতে, কিন্তু গুলির আওয়াজ শুনেই সম্ভবত তিনি বেরিয়ে পড়েছেন। জয়ন্ত তাকে আসামিদের দেখিয়ে বলল, ভালো করে দেখুন দেখি, এই মহাত্মাদের চিনতে পারেন? ম্যানেজার বাবু সকলের মুখের ওপরে চোখ বুলিয়ে নিয়ে বললেন, না মশাই, এদের কাউকে জন্মে দেখিনি। এরা এই অঞ্চলের লোকই নয়। জয়ন্ত তাদের উদ্দেশ্য করে বলল, ওহে বাছাড়া, তোমাদের যে বন্ধুটি লম্বা দিয়েছে তার নাম কি বলবে? কেউ কোনো জবাব দিল না। জয়ন্ত বলল, বুঝেছি, বাবা বাছা করে বললে জবাব দেবে না। থাক, তোমাদের মুখ খোলবার উপায় দারোগা বাবুর হাতে আছে, ও নিয়ে আমাকে ভাবতে হবে না। আচ্ছা ম্যানেজার বাবু, কাল এখানকার স্টেশনে প্রথম আপ বা ডাউন ট্রেন কটায় আসবে? সকাল 7টায়। চমৎকার। এখন বাজে রাত 3:30। ভোর হতে খুব বেশি দেরি নেই। আপনি গাড়িটা রেডি রাখুন, সকাল 6:30টার মধ্যে আমরা স্টেশনে পৌঁছাব। আপনাকেও সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, তা থাকবো, কিন্তু কেন বলুন তো? আপনিই তো আসল অপরাধীকে শনাক্ত করবেন। মদনপুর স্টেশনে এসে আমাদের মোটর যখন দাঁড়ালো তখন সবে 6:30 বেজেছে। গাড়ি থেকে নেমে এসে আমরা স্টেশনের ভেতর ঢুকলাম। জয়ন্ত চারিদিকটা একবার দেখে নিয়ে বলল, দেখুন তো ম্যানেজার বাবু, এখানে আপনার পরিচিত কোনো লোককে দেখতে পান কিনা?
ইতস্তত দৃষ্টিপাত করে ম্যানেজার বললেন, হ্যাঁ হ্যাঁ, জন দুয়েক চেনা লোককে দেখছি। কে কে? ওই যে বৃদ্ধ ভদ্রলোকটি দেখতে পাচ্ছেন, পাইচারি করছেন, ওর নাম সুরেনবাবু, এখানে ডাক্তারি করেন। আর একজনকে? আমাদের প্রজা অচিমুদ্দি, পোটলার পাশে উবু হয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন? জয়ন্ত পায়ে পায়ে এগিয়ে ওয়েটিং রুমের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর একটু পিছিয়ে এসে ম্যানেজার বাবুকে বলল, ইজি চেয়ারের ওপর বসে যে ভদ্রলোক বই পড়ছেন, দেখুন তো ওকে চেনেন? না মশাই, এদের কাউকে জন্মে দেখিনি। জয়ন্ত যেন আপন মনেই বলল, যুবকের মুখে এক গাল রুক্ষ অস্বাভাবিক দাড়ি। যদিও আজকালকার যুবকেরা দাড়ি খুব একটা পছন্দ করছে না। সাজ পোশাকও বেশ শৌখিন, যদিও জামার একটা হাতার অনেকখানি ছেঁড়া, কাপড় আর জুতোতে কাদা লেপটানো। এসবের অর্থ কি বলুন তো ম্যানেজার বাবু? সে উনিই জানেন, উনি আমাদের মাথা ঘামানোর দরকার কি, যদিও আমি এত কিছু খেয়াল করিনি। কিন্তু খেয়াল যখন করেছি তখন মাথা তো একটু ঘামাতেই হচ্ছে। চলুন কাছে গিয়ে একটু ভালো করে দেখি। দারোগাবাবু, আপনারা বাইরে দাঁড়ান। ম্যানেজার বাবুকে নিয়ে জয়ন্ত ওয়েটিং রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আমিও ওদের পিছন পিছন গেলুম। আমাদের দাঁড়াতে দেখেই ইজি চেয়ারে বসা যুবকটি হাতের বইখানা এমনভাবে তুলে ধরল যে তার মুখটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। ভদ্রলোক চাইছেন না আমরা ওর মুখদর্শন করি। জয়ন্ত আস্তে আস্তে ওয়েটিং রুমের ভেতরে ঢুকে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। মশায়ের হাতে ঘড়ি আছে দেখছি। 7টা বাজতে আর কত দেরি? 15 মিনিট। ও, তাহলে গাড়ি আসতে এখনো দেরি আছে। তবে এখানে বসেই একটু বিশ্রাম করা যাক। তা মশায়ের যাওয়া হচ্ছে কোথায়? নরকধামে। রাগ করলেন না ঠাট্টা করলেন? ভদ্রলোক নিরুত্তর, বই থেকে চোখ পর্যন্ত তুললেন না। জয়ন্ত অত্যন্ত সহজভাবে বলল, তা নরকধামে যেতে গেলে কি ছদ্মবেশ ধারণ করতে হয়? মানে? মুখে নকল দাড়ি লাগিয়েছেন কেন? আপনি তো মশাই বড় গায়ে পড়া অসভ্য লোক। ভদ্রলোক উঠে দাঁড়াতেই জয়ন্ত বিনা বাক্য ব্যয়ে ক্ষিপ্র হাতে ভদ্রলোকের দাড়ি ধরে মারল এক টান। খসে পড়ল নকল দাড়ি। ম্যানেজার বাবু বিপুল বিস্ময়ে বলে উঠলেন, কি দেখছি, চন্দ্রশঙ্কর বাবু! চন্দ্রশঙ্কর দৌড়ে ওয়েটিং রুমের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার মুখেই সুন্দরবাবু তাকে জাপটে ধরলেন। পালাচ্ছ কোথায়? সাবাস সুন্দরবাবু, ওর পকেট দুটো একটু ভালো করে দেখুন তো, রিভলভার পান কিনা। সুন্দরবাবু চন্দ্রশঙ্করের পকেট হাঁটকে রিভলভারটা বার করে নিয়ে বললেন, এটা দিয়েই কাল দারোয়ানের ওপর হামলা চালিয়েছিলে, তাই না? এরপর সুন্দরবাবু চন্দ্রশঙ্করকে দারোগাবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, নেন মশাই, আপনার আসামি আপনার জিম্মায় রাখুন। চন্দ্রশঙ্কর এবার মরিয়া হয়ে উঠে বলল, আসামি? এসব কি বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ, তাহলে বুঝিয়ে দেই। জমিদার প্রতাপনারায়ণ বাবু, তার স্ত্রী এবং আপনার সৎ ভাই সূর্যবাবুকে হত্যা করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। কি আশ্চর্য! এসবের প্রমাণ কি? প্রমাণের অভাব হবে না চন্দ্রবাবু। আপনার 6 জন সাকরেদ সকলেই ধরা পড়েছে। জলার ধারে পায়ের ছাপগুলোর যে ছাঁচ তোলা হয়েছে, সেগুলোর মধ্যে আপনার পায়ের ছাপও নিশ্চয়ই পাওয়া যাবে। আর এই রিভলভারের কার্তুজ, দারোয়ানকে লক্ষ্য করে যে গুলিটা ছুঁড়েছিলেন সেটা যে এই রিভলভার থেকেই বেরিয়েছে, এটা প্রমাণ করা খুবই সহজ কাজ। চন্দ্রশঙ্করের মরিয়া ভাবটা ধীরে ধীরে নেতিয়ে পড়ল। দারোগাবাবু ধমকের সুরে বললেন, আপনার তো এখন কলকাতায় থাকবার কথা। গালে নকল দাড়ি লাগিয়ে পকেটে রিভলভার নিয়ে এই 7 সকালে মদনপুর স্টেশনে কি করছিলেন শুনি? চন্দ্রশঙ্কর এ কথার আর কোনো জবাব দিল না। ম্যানেজার বাবু অনেকক্ষণ ধরেই গোল গোল চোখ করে সবার কথা শুনে যাচ্ছিলেন। এবার বললেন, মানুষ চেনা সত্যিই বড় কঠিন। এনাকে তো আমি
নিরীহ মানুষ বলেই জানতুম, ইনি এমন মহাপাপে লিপ্ত হলেন। কি বিভৎস! বিভ্রম নয়, লোভ, সম্পত্তির লোভ। প্রতাপ নারায়ণ বাবুর সম্পত্তি তো নেহাত কম নয়। দারোগাবাবু বললেন, জয়ন্তবাবু, আপনি মশাই সবাইকে তাক লাগিয়ে দিলেন বটে, কিন্তু কিভাবে ব্যাপারটা ধরলেন বলুন তো? এখন চলুন, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। গাড়িতে যেতে যেতে সব বলছি। চলন্ত মোটরে বসে জয়ন্ত বলতে লাগল, প্রতাপ নারায়ণ বাবু নিহত হওয়ার আগে এ অঞ্চলে যে 3টি হত্যাকাণ্ড হয়েছিল, সেগুলোর জন্য কে দায়ী তা আমি এখনো জানতে পারিনি। কিন্তু জমিদার বাবুর খুনের সঙ্গে যে সেই সব খুনের কোনো সম্পর্ক নেই, এটা আমি অনেক আগেই আন্দাজ করতে পেরেছিলাম। সুন্দরবাবুর নজরেও ব্যাপারটা পড়েছিল। জমিদার বাড়ির খুনের ক্ষেত্রে আততায়ী যেন অনেক বেশি সাবধান, কোনো চিহ্ন রেখে যায়নি, এমনকি মইটা পর্যন্ত পরে সরিয়ে ফেলে। তখনই সন্দেহটা দানা বাঁধল। তবে কি অন্য কেউ অন্য কোনো উদ্দেশ্যে জমিদার বাবুকে সস্ত্রীক খুন করে গেল? এবং আগের 3টে অদ্ভুত খুনের সঙ্গে এই খুনের ঘটনাকে মিলিয়ে দিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্যই মৃতদেহ দুটো খণ্ড খণ্ড করে সরিয়ে ফেলল। সাদা চোখে সবগুলো খুনকেই একই আততায়ীর কাজ বলে মনে হবে, কারণ এখানেও মৃতদেহ লোপাট এবং মূল্যবান জিনিসপত্র চুরি যায়নি। কিন্তু ভেবে দেখুন দারোগাবাবু, একই হত্যাকারীর পক্ষে 2 জায়গায় 2 রকম পদ্ধতিতে কাজ করা খুব একটা স্বাভাবিক ঘটনা কি? না, তা বোধহয় নয়। এইখান থেকেই সন্দেহের শুরু। তবে সূর্যশঙ্কর বাবুর মৃতদেহ আবিষ্কারের পরেই মামলাটা আমার কাছে অনেকখানি পরিষ্কার হয়ে যায়। সূর্যবাবুকে কি বাড়ির বাইরে কেউ ডেকে নিয়ে গিয়েছিল? না, সম্ভবত উনি দোতলার বারান্দা থেকে দেখে ফেলেছিলেন যে মইটা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যাপারটা কি ঘটছে দেখবার জন্যই তিনি পিছনের দরজা খুলে বেরিয়ে গিয়েছিলেন এবং তখনই চন্দ্রশঙ্করকে দেখে ফেলেন এবং তারই হাতে খুন হন। কি চন্দ্রবাবু, আমি ঠিক বলছি তো? চন্দ্রশঙ্কর কোনো উত্তর দিল না। জয়ন্ত বলল, ম্যানেজার বাবুর কাছে যখনই শুনলুম সূর্যশঙ্কর বাবুর কোনো সন্তানাদি নেই, তখনই আন্দাজ করে নিলুম করুণা দেবীও খুন হবেন। বলতে পারেন একরকম অন্ধকারে ঢিল মারার মতোই রাতে ফাঁদ পাতার সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। তারপর কি হলো সে তো আপনারা দেখতেই পেলেন। গাড়ি এসে থানার সামনে থামল। একজন পুলিশ কর্মচারী সেখানে দাঁড়িয়েছিলেন। বললেন, স্যার, জলাভূমির ভেতর থেকে প্রতাপ নারায়ণ বাবু আর তার স্ত্রীর দেহের অংশগুলো পাওয়া গেছে। 2 দিন পর সকালে ডাকবাংলোর বারান্দায় টোস্ট, ডিম আর চা নিয়ে ব্রেকফাস্ট করতে বসেছে। পরপর 2টো ডিম মুখে চালান করে দিয়ে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, তুমি জমিদার বাড়ির মামলার কিনারা করলে বটে, কিন্তু ওটা তো একটা ফাও। যে জন্য আমরা এসেছি সেই আসল মামলার তো কিছুই হলো না। আর কতদিন এখানে বসে বসে প্রকৃতির শোভা উপভোগ করবো বলো দেখি? জয়ন্ত খানিক দূরেই বয়ে চলা নদীর দিকে তাকিয়ে বলল, বেশি দিন নয়, বোধহয় খবর কিছু একটা আসছে। বাইরের দিকে তাকিয়ে দেখলুম নদীর পাড় ধরে একজন চৌকিদার ডাক বাংলোর দিকেই দ্রুত হেঁটে আসছে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলুম জয়ন্তর অনুমানই ঠিক। চৌকিদার একটা চিঠি এনে জয়ন্তর হাতে দিল। দারোগাবাবুর চিঠি। তিনি লিখেছেন, জয়ন্তবাবু, গত রাত্রে আবার হত্যাকারীর আবির্ভাব ঘটেছে। আবার এক হতভাগ্য মারা পড়েছে। তার দেহ হয়েছে অদৃশ্য। আমি এখনই ঘটনাস্থলে যাত্রা করব। আমার সঙ্গে যাবার জন্য আপনাদেরও অনুরোধ করছি।
পত্রপাঠ চলে আসুন। চিঠি পড়ে জয়ন্ত বলল, চলুন সুন্দরবাবু, বেরিয়ে পড়া যাক। মানিক, চটপট চাটা শেষ করো, এবার আর পরের মুখের ঝাল খেতে হবে না। এ কথা বলছো কেন? প্রথম 3টে খুনের ঘটনা আমরা পড়েছিলুম খবরের কাগজে, বাকিটা শুনেছি পুলিশের মুখ থেকে। ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে পরীক্ষা করার সুযোগ আমরা পাইনি, এই প্রথম সেই সুযোগটা পাওয়া যাচ্ছে। আমরা থানায় পৌঁছানোর পর কয়েকজন কনস্টেবল সহ দারোগাবাবু আমাদের নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দিলেন। যেতে যেতে বললেন, এবারে খুন হয়েছে এক বিদেশি ভিখারি। কাল সন্ধ্যের সময় সে এক গৃহস্থের বাড়ি থেকে কিছু খাবার চেয়ে নিয়ে যায়। তারপর সেই বাড়িরই বাইরের রোয়াকে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। সবাই তাকে বারণ করেছিল, কিন্তু বিপদের কথাটাও বলেছিল, কিন্তু সে ভেবেছিল মিথ্যা ভয় দেখিয়ে তাকে তাড়াতে চাইছে, তাই সে কারুর কথা মানেনি, বাইরেই শুয়েছিল। তারপর গভীর রাত্রে বিকট চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে গেল। মানুষের চিৎকার আর তার সঙ্গে জন্তুর হিংস্র গর্জন। তারপর সব চুপচাপ। বাড়ির একজন লোক কৌতূহল দমন করতে না পেরে ছাদে গিয়ে উঠল। কাল ছিল চতুর্দশীর রাত, চারদিকে ধপধপে চাঁদের আলো। লোকটি ছাদের ধারে গিয়ে দেখল খানিকটা দূরেই একটা মিষ্কালো চতুষ্পদ জন্তু মানুষের দেহের মতো কি যেন একটা জিনিস মুখে করে কামড়ে ধরে মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। কোন দিকে নিয়ে গেল পরিষ্কার করে কিছু বলেছে? ও যদ্দূর দেখতে পেয়েছে, জন্তুটা পূব মুখ এগিয়ে মাঠে গিয়ে পড়েছে। এই যে আমরা এসে পড়েছি। এই বাড়িরই রোয়াকে ভিখারিটা শুয়েছিল। রোয়াকের কাছে এগিয়ে গিয়ে দেখলুম রোয়াকের ওপরে আর তলায় চাপ চাপ রক্ত জমাট বেঁধে আছে। দারোগাবাবু বললেন, এই দেখুন, হাতের আর বিকৃত পায়ের ছাপ। জয়ন্ত ঝুঁকে পড়ে খুঁটিয়ে দেখে বলল, এ তো জন্তুর হাত পায়ের চিহ্ন নয়। না, মানুষের। এই দাগগুলোই তো আমাদের মাথা গুলিয়ে দিচ্ছে। দেখা দেয় জন্তু, গর্জন করে জন্তু, কিন্তু পাওয়া যায় মানুষের হাত পায়ের ছাপ। এ কি রকম অলৌকিক কাণ্ড বলুন দেখি। আততায় কি হামাগুড়ি দিয়ে হেঁটেছে? হাত এবং পায়ের ছাপের দূরত্ব আর সংখ্যা দেখে তো সেরকমই মনে হয়, কিন্তু সেক্ষেত্রে পায়ের ছাপগুলো ঠিক এভাবে পড়ার কথা নয়। সুন্দরবাবু বললেন, আমার কি সন্দেহ হয় জানো? কি সন্দেহ? কোনো মানুষই ছদ্মবেশ পরে জন্তুর মতো হেঁটে এসব খুন করছে। কিন্তু কেন? পুলিশের চোখে ধুলো দেবে বলে। আবার কেন? মানলুম, কিন্তু মৃতদেহগুলো নিয়ে সে কি করে? টাকা কড়ি চায় না, তার লোভ কেবল মৃতদেহের উপর। কিন্তু কেন? আচ্ছা দারোগাবাবু, কাল যিনি জন্তুটাকে দেখেছিলেন তিনি কি এখানে আছেন? তার সঙ্গে একটু কথা বলার দরকার। তিনি এখানেই হাজির ছিলেন। ডাকতেই কাছে এগিয়ে এলেন। জয়ন্ত জিজ্ঞাসা করল, আপনি কাল যে জন্তুটাকে দেখেছিলেন সেটা কি রকম জন্তু বলে আপনার মনে হয়? চাঁদের আলো ছিল বটে, কিন্তু দূর থেকে জন্তুটাকে ঠিক চেনা যায়নি। কত বড় হবে? চিতাবাঘের চেয়ে ছোট নয়। সেটা চিতাবাঘ নয় তো? না, তার চালচলন চিতাবাঘের মতো নয়। আপনি চিতাবাঘ দেখেছেন? অনেকবার। কোনো কোনো জাতের কুকুরও কিন্তু চিতাবাঘের চেয়ে বড় হয়। কিন্তু সে জন্তুটা কুকুরও নয়। আচ্ছা বেশ, কিন্তু কি হতে পারে বলে আপনার মনে হয়? ঠিক বুঝতে পারিনি, স্পষ্ট দেখতে পাইনি তো। তার লেজ আছে? থাকতে পারে, কিন্তু আমি দেখিনি। এখান থেকে কতটা দূরে তাকে আপনি দেখেছিলেন? ওই তো ওইখানটায়, আসুন না দেখাচ্ছি। নির্দিষ্ট জায়গাটায় গিয়ে মাটির দিকে তাকিয়ে জয়ন্ত বলল, চমৎকার! ধুলোর ওপর দিয়ে একটা রক্তাক্ত দেহ টেনে নিয়ে যাওয়ার স্পষ্ট চিহ্ন রয়েছে। আসুন এই দাগ ধরেই এগিয়ে যাওয়া যাক।
রক্তাক্ত দেহ টেনে নিয়ে যাওয়ার দাগ মদনপুরের সীমানা ছাড়িয়ে মাঠের ওপর গিয়ে পড়ল। এখান থেকে দাগ চলে গেছে দক্ষিণ পূর্বের বনাঞ্চলের দিকে। আমরাও সেই দিকেই চললাম। খানিকটা গিয়েই শুরু হলো অরণ্য। সেখানেও পাওয়া গেল রক্তের দাগ। সবার আগে জয়ন্ত, তার পিছন পিছন আমরা রক্তের দাগ ধরে এগোতে লাগলাম। আমাদের সঙ্গে যে কৌতূহলী জনতার দলটা আসছিল তারা আর এগোতে সাহস করল না। দাগটা প্রবেশ করেছে মস্ত একটা ঘন ঝোপের ভেতরে। জয়ন্ত বাইরে থেকেই ঝোপটার ভেতর উঁকি ঝুঁকি মারল, তারপর একটা লাঠি দিয়ে বার কয়েক আঘাত করল। দারোগাবাবু বললেন, এই আপনার কি মনে হয় জন্তুটা এই ঝোপের ভেতরেই আছে? তাই মনে হয়েছিল, কিন্তু সে এখানে নেই। আপনারা এখানেই দাঁড়ান, ভেতরটা আমি একটু দেখে আসি। সুন্দরবাবু উত্তেজিত হয়ে বললেন, তুমি ওই ঝোপের ভেতর ঢুকবে? ভয় নেই, আমরা যাকে খুঁজছি সে এখন এখানে নেই। কি করে বুঝছো? অনুমান। আর কোনো কথা না বলে হামাগুড়ি দিয়ে জয়ন্ত ঝোপের ভেতরে ঢুকে গেল। আমি উবু হয়ে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখতে লাগলাম। মিনিটখানেক পর গম্ভীর মুখে বাইরে বেরিয়ে এল। আমি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম, কি দেখলে? বডিটা আছে? আত খাওয়া বিভৎস দৃশ্য, এদিক ওদিক ছড়ানো হাড়ের টুকরো আর নাড়ি ভুঁড়ি। তার মানে ওই জন্তুটা মানুষ মারে মাংস খাবার জন্যে। মানে ম্যানিটার নরখাদক? কি সাংঘাতিক! কোনো নরখাদক প্রাণী যদি লোকালয়ের এত কাছাকাছি বসবাস করে এবং মাঝে মধ্যেই লোকালয়ে হানা দিয়ে নরহত্যা করতে থাকে, তাহলে তাকে মেরে ফেলা ছাড়া আর তো কোনো উপায় থাকে না। আগে ধরা তারপর না মারা, এমন দানবীয় শক্তি যে জন্তুর, তাকে ধরা কি চারটিখানি কথা? ফাঁদ পাততে হবে। সে আপনি ভাবুন, আমি আপাতত দেহটা উদ্ধারের ব্যবস্থা করি। সেটা কাল করলেও হবে, আজ ওটাই আমাদের ফাঁদ। মানে? এই কিম্ভূত কিমাকার নরখাদক আবার এই ঝোপে ফিরে আসবে। কি করে জানলেন? বাঘের কথাই ভাবুন না, শিকার ধরার পর সবটা খেতে না পারলে বাকি অংশটা পরে খাবে বলে ঝোপের ভেতর লুকিয়ে রাখে। আমার বিশ্বাস এই জন্তুটাও তাই করেছে। সম্ভবত আজ রাতে সে আবার আসবে। সুতরাং আমি চাইছি ঝোপের ভেতরটা যেমন আছে তেমনই থাক। ও, তাহলে এখন আমাদের কি কর্তব্য? আমাদের সুবিধাটা হচ্ছে পাশেই এই প্রকাণ্ড বট গাছটা। তাড়াতাড়ি লোকজন নিয়ে এসে এই গাছের ডালে একটা মাচান তৈরি করে ফেলুন। জনা চারেক লোক যেন বসতে পারে এমন হওয়া চাই। সুন্দরবাবু উৎকণ্ঠিত হয়ে বললেন, মানে আজ আমাদের এখানেই রাত্রিবাস? নিশ্চয়ই। ওই জন্তুটা কি তা জানতে পারলেই মদনপুরের হত্যা রহস্য পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মানে আমার এই বিপুল দেহ আর ওই অত উঁচুতে মাচান। আমি বললুম, মাচায় উঠতে না চাইলে আপনি অবশ্যই নিচেও বসে থাকতে পারেন। সেক্ষেত্রে ওই জন্তুটার সঙ্গে একটা কোলাকুলির সুযোগও আপনার থেকে যাচ্ছে। শোনো মানিক, বিপদগ্রস্ত কোনো মানুষের সঙ্গে রঙ্গ করাটা অত্যন্ত গর্হিত অপরাধ। আচ্ছা বেশ, তাহলে না হয় আপনি ডাকবাংলোতেই থেকে যান। একা ওই ডাকবাংলোতে রাত কাটানোর চাইতে গাছের ডালে এই মাচা অনেক নিরাপদ। পূর্ণিমার রাত। মদনপুরের ধুধু প্রান্তর জ্যোৎস্নার বন্যায় যেন ভেসে যাচ্ছে, কিন্তু তারই প্রান্তে ঘন অরণ্যে চলেছে আলোর সাথে অন্ধকারের লুকোচুরি। ভয়াবহ মৃত্যুদূতেরা যেন গোপনে ষড়যন্ত্র করছে জীবনের সঙ্গে। গহন রাত্রির রোমাঞ্চকর রহস্যময় ভাষায় হিংস্র জন্তুর
বুভুক্ষু চিৎকার, কখনো বা আক্রান্ত জীবের অন্তিম আর্তনাদ। বটগাছের মাচানের ওপর পাথরের মূর্তির মতো প্রায় স্থির হয়ে বসে আছি আমরা চারজন, দারোগাবাবু, সুন্দরবাবু, জয়ন্ত আর আমি। আমাদের দৃষ্টি নিচেকার ওই মস্ত ঝোপের দিকে। প্রত্যেকেই রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করে আছি কোনো এক অদ্ভুত দর্শন নরখাদকের আবির্ভাবের অপেক্ষায়। পুরো শরীরটাই যতটা সম্ভব ঢেকে নিয়েছি, তবুও ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ে পোকামাকড়। কেউ দেয় সুরসুরি, কেউ দেয় কামড়। সুন্দরবাবু এরই মধ্যে 3 বার জোরে হেঁচে ফেলেছেন এবং সশব্দে ফ্যাঁচ ফ্যাঁচ করেছেন অন্তত 6 বার। নিচের ঝোপটার ওপরে এতক্ষণ খানিকটা চাঁদের আলো জেগেছিল, ধীরে ধীরে সেটাও সরে গেল। ঝোপটা এখন অস্পষ্ট। হঠাৎ দুটো ছোট্ট জন্তু সভয়ে শুকনো পাতা মরমরিয়ে তীর বেগে পালিয়ে গেল। জয়ন্ত ওর হাতের বন্দুকটা চেপে ধরে চাপা গলায় বলল, ওরা পালালো কেন? উত্তর পেতে খুব বেশি দেরি হলো না। আমাদের থেকে কিছুটা দূরে চাঁদের আলোয় উজ্জ্বল খানিকটা জায়গা দেখা যাচ্ছিল। আচম্বিতে সেখানে ফুটে উঠল জীবন্ত অভিশাপের মতো ঘোর কৃষ্ণবর্ণ কি একটা বিশাল আকার জন্তু। মুহূর্তের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই সে তীব্র গতিতে ছুটে এলো বড় ঝোপটার দিকে, যার ভেতর পড়ে আছে গত রাতের আধ খাওয়াতে। কিন্তু ঝোপের ভেতর না ঢুকে খানিকটা আগেই থমকে দাঁড়িয়ে পড়ল সেই জন্তু। তার দেহ প্রায় অদৃশ্য, দৃশ্যমান শুধু বন্য দপদপে দুটো জ্বলন্ত চোখ তাকিয়ে আছে বট গাছের ওপর দিকে। বুঝতে পারলুম আমাদের অস্তিত্ব সে টের পেয়েছে। মুহূর্তের জন্য শ্বাস প্রশ্বাস যেন রুদ্ধ হয়ে এলো। সম্বিত ফিরে এলো জয়ন্তর চাপা গলার নির্দেশে। 3 গোনার সাথে সাথে একসাথে আলো ফেলতে হবে। 1, 2। জয়ন্ত 3 বলার সাথে সাথেই 4খানা 5 ব্যাটারির টর্চের জোরালো আলো একসাথে পড়ল জন্তুটার মুখে। ঠিক সেই মুহূর্তে কার কি অবস্থা হলো আমি জানি না, কিন্তু আমার সারা শরীরে যেন একটা ঝাঁকুনি লাগলো। জন্তুর মুখটা মানুষের মুখ, কিন্তু সে মুখে মনুষ্যত্ব নেই কোথাও। মাথায় জট পাকানো দীর্ঘ রুক্ষ চুল, কর্কশ গোঁফ দাড়িতে মুখখানা প্রায় ঢাকা, অস্বাভাবিক বড় বড় নাকের ফুটো, মোটা ঠোঁটের ফাঁকে হিংস্র দাঁতগুলো বেরিয়ে আসছে। 2 হাত আর 2 পায়ে ভর দিয়ে মুখ তুলে দাঁড়িয়ে আছে একটা লোমশ নরখাদক। ঠিক ক মুহূর্ত মুখটা লক্ষ্য করতে পেরেছিলুম তা বলতে পারবো না, কারণ হঠাৎই একটা রক্ত জল করা গর্জন, যেন একটা ক্রুদ্ধ নেকড়ের ডাক। আর তারপরে এক লহমায় ঘটে গেল অনেকগুলো ঘটনা। লাফিয়ে বটগাছের একটা ঝুড়ি বেয়ে ওপরে উঠে আসতে লাগলো সেই নরখাদক। সুন্দরবাবুর হাত থেকে জ্বলন্ত টর্চটা গেল নিচেই পড়ে, আর দারোগাবাবু আমার জামার কলার খামচে ধরে কোনো রকমে নিজের পতন আটকালেন। গর্জে উঠল জয়ন্তর হাতের বন্দুক। তারপরে তীব্র একটা জান্তব চিৎকারের সঙ্গে সঙ্গে ধপাস করে একটা ভারী দেহের পতনের শব্দ। এর কয়েক মুহূর্ত পরেই খানিকটা দূরে সেই চন্দ্রালোকিত উজ্জ্বল জায়গায় ফুটে উঠল এক বিভৎস জন্তুর পলায়মান দৃশ্য। ঠিক কতক্ষণ পর আমরা কথা বলেছিলাম সেটা এখন আর আমার মনে নেই। 1 মিনিটও হতে পারে, আবার 1 ঘন্টাও হতে পারে। প্রথম কথা বললেন সুন্দরবাবু। ওটা কে, মানে কি
ছিল বলো তো? জয়ন্ত বলল, নেকড়ে মানুষ। তাও আবার হয় নাকি? নিশ্চিত করে বলতে পারবো না, তবে এদেশের সংবাদপত্রে এবং বিদেশি পত্রপত্রিকায় এই ধরনের প্রাণীর খবর আর ছবি বারকতক প্রকাশিত হয়েছে। আমার নিজের সংগ্রহেও এরকম একটা ছবি আছে। আশ্চর্য ব্যাপার। নেকড়েদের মানুষের বাচ্চা চুরি করার একটা বদ অভ্যাস আছে, জানেন তো? হয়তো কোনো ক্ষেত্রে সেই বাচ্চাটাকে না মেরে নিজেদের কাছেই বড় করে তুলল, জানি না। কিন্তু চোখের ওপর যেটা দেখলুম সেটা অস্বীকার করব কিভাবে? কিন্তু জয়ন্তবাবু, মদনপুরের বিপদ তো কাটল না। ও যদি আবার ফিরে আসে? এদের সম্পর্কে যেটুকু পড়েছি, এরা নাকি আসলে খুবই ভীতু প্রকৃতির। একবার যেখানে ভয় পাবে, পরবর্তীকালে আর কোনোদিন তার ত্রিসীমানায় ঘেঁষবে না। প্রথম থেকেই একটা সন্দেহ আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। বললুম, জয়ন্ত, গুলিটা তুমি ইচ্ছে করেই? হ্যাঁ, ঠিকই অনুমান করেছ। ও নিজে নরখাদক হলেও নর হত্যা করতে আমার মন চায়নি। নিচের দিকে তাকিয়ে দেখলুম সুন্দরবাবুর হাত থেকে খসে পড়া টর্চটা তখনও জ্বলছে। তার আলোটা গিয়ে পড়েছে নেকড়ে মানুষের ধাবমান পথরেখা বরাবর। শুনছিলেন মৃত্যু মল্লার। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, দারোগাবাবু সঞ্জয়, চন্দ্রশঙ্কর অরিজিৎ, ম্যানেজার বাবু ভোগলু, সুন্দরবাবু ও অন্যান্য কয়েকটি চরিত্রে অপু, জয়ন্ত সঞ্জিত, মানিকের চরিত্রে গল্প পাঠিয়েছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।